কিছুদিন আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। সবাই ইতিমধ্যে পড়াশোনা শুরু করেছে। তেমনি যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের ভেতরে একটা ভীতিও কাজ করে, কি জানি কেমন ইন্টারভিউতে প্রশ্ন হবে। কোনো চিন্তা করার নেই, ভয় পেলে চলবে না, শুধু প্রিপারেশন দরকার। তাই এডুকেশন সাবজেক্টের উপরে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইউজফুল হবে। আমরা এখানে আলোচনা করব যে বিভিন্ন টপিকের উপরে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা হতে পারে বা এ যাবৎ জিজ্ঞাসা করা হয়েছে, এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওগুলোতে আলোচনা করব। সঙ্গে থাকতে ভিডিওটি দেখতে হবে এবং সাবস্ক্রাইব, লাইক করতে হবে। ভারতীয় দর্শন থেকে কি ধরনের প্রশ্ন হয়? কোশ্চেন নাম্বার 1, ইন্ডিয়ান ফিলোসফিতে মেন অবজেক্টিভ কি এবং ইজ ইট মোক্ষা ওরিয়েন্টেড অর নলেজ ওরিয়েন্টেড? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। উত্তর কি দেবেন? সবাই নিজের মতো উত্তর বলতে পারে, তবুও একটা আইডিয়াল পারফেক্ট আনসার হওয়া চাই। তাই আপনি বলতে পারেন ইন্ডিয়ান ফিলোসফিতে মেন অবজেক্টিভ প্রাইমারিলি মোক্ষা ওরিয়েন্টেড, বাট ইট ইজ ডিপলি রুটেড ইন ট্রু নলেজ, যাকে জ্ঞান বলে। ভারতীয় দর্শন জ্ঞানকে নিজেই চূড়ান্ত লক্ষ্য হিসেবে মনে করে না, বরং একে মোক্ষ বা মুক্তি অর্জনের উপায় হিসেবে বিবেচনা করে। সে ফর এক্সাম্পল বেদান্ত, ভারতীয় দর্শন, যেখানে ব্রহ্ম জ্ঞান লিডস টু মোক্ষা, হোয়াইল ইন সাংখ্যা, যেখানে সাংখ্য ফিলোসফিতে আবার ডিসক্রিমিনেটিভ নলেজ সেপারেটেড পুরুষা ফ্রম প্রকৃতি লিডিং টু লিবারেশন, যেখানে আবার পুরুষ এবং প্রকৃতি দুটো আলাদা সেপারেট করে মুক্তির পথ, যাকে লিবারেশন বলা হচ্ছে। তো আপনি বলতে পারেন নলেজ ইজ দ্য পাথ, মোক্ষা ইজ দ্য গোল। জ্ঞান এখানে পথ, মুক্তি এখানে লক্ষ্য বা উদ্দেশ্য। তাই ইন্ডিয়ান ফিলোসফি ইজ আ প্র্যাকটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিসিপ্লিন aiming not just at intellectual understanding but of freedom from suffering and ultimate realization. এভাবে যদি আপনি উত্তরটা দেন তখন সেটা পারফেক্ট আনসার হবে। কোশ্চেন নাম্বার 2, আদ্বৈত বেদান্ত কি? এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ব্রহ্মা অ্যান্ড মায়া। আদ্বৈত বেদান্ত প্রফাউন্ডার কে? Adiguru Shankaracharya is a non-dualistic philosophy which states that ultimate reality is one without a second Brahma. আদিগুরু শঙ্করাচার্য কি বলেছিলেন? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সেখানে কোনো দ্বৈত মত নেই, সম্পূর্ণ একটি ব্রহ্ম রয়েছে। ব্রহ্ম ইজ দ্য আলটিমেট, ইনফাইনাইট and formless reality. It is Sat Chit Anand, existence, consciousness and bliss. It is a nirguna, without attribution, but the only absolute truth. এটাই হলো ব্রহ্ম, যেখানে নির্গুণ অবস্থা রয়েছে। মায়া কি? মায়া is a cosmic illusion that makes the world appear real and creates multiplicity. Because of Maya, we perceive duality instead of oneness. মায়া হচ্ছে সেই ভ্রম যার দ্বারা আমরা আমাদের পৃথিবীতে সব কিছুকে সত্য বলে মনে করি, কিন্তু সেগুলো সব পরিবর্তনশীল। Thus, according to Advait, realization of Brahma destroys Maya. যে ব্রহ্ম জ্ঞানকে গ্রহণ করেছে সে মায়াকে ধ্বংস করতে পারে, লিড টু মোক্ষা, এবং মুক্তির পথ পেতে পারে। কোশ্চেন নাম্বার 3, আদ্বৈত বেদান্ত
অ্যান্ড বিশিষ্ট আদ্বৈত বেদান্তের মধ্যে মেন ডিফারেন্স কি? কিভাবে বলবেন? আদ্বৈত বেদান্ত এবং বিশিষ্ট আদ্বৈত বেদান্ত দুটি বেদান্ত ফিলোসফির গুরুত্বপূর্ণ শাখা, কিন্তু ব্রহ্ম, জিভা অ্যান্ড জগৎ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে মূল পার্থক্য রয়েছে। আদ্বৈত বেদান্ত প্রবর্তন করেছেন আদিগুরু শঙ্করাচার্য এবং বিশিষ্ট আদ্বৈত বেদান্ত যেটা প্রতিষ্ঠা করেছিলেন রামানুজাচার্য। মূল পার্থক্যগুলো কি কি? যেখানে ব্রহ্ম সম্পর্কে আদ্বৈত বেদান্ত বলছেন ব্রহ্ম নির্গুণা, কোনো গুণ নেই, আর বিশিষ্ট আদ্বৈত বেদান্ত ব্রহ্ম সম্পর্কে বলছে সগুণা, গুণ সম্পন্ন। এবং জগতের সম্পর্কে আদ্বৈত মায়া, এই মায়াকে জগৎ বলেছেন এবং সেটা চূড়ান্ত সত্য নয়, কিন্তু বিশিষ্ট আদ্বৈত জগৎ বা বাস্তবকে রিয়েল বলেছেন এবং সেটা ব্রহ্মরই অংশ। জীব সম্পর্কে কি বলেছে? আদ্বৈত বেদান্ত জীবা এবং ব্রহ্ম একই, কমপ্লিট আইডেন্টিটি, একটাই সত্তা। আর বিশিষ্ট আদ্বৈত কি বলছেন? যে জীবা হলো ব্রহ্মের অংশ কিন্তু সম্পূর্ণ এক নয়। আদ্বৈত জ্ঞানকে মোক্ষ লাভের মূল পথ গ্রহণ করেছেন, আর বিশিষ্ট আদ্বৈত ভক্তির দ্বারা মোক্ষ লাভ করার কথা বলেছেন। তাহলে আপনি কনক্লুশন কি দেবেন? আদ্বৈত অ্যাবসলিউট নন ডুয়ালিস্টিক্সের শেখায় আর সবই এক, যেখানে বিশিষ্ট আদ্বৈত কোয়ালিফাইড নন ডুয়ালিস্টিক্স, একতার মধ্যে ভিন্নতাকে স্বীকৃতি দেয়। কোশ্চেন নাম্বার 4, বুদ্ধিজম অ্যান্ড বেদান্ত মেন ফিলোসফিক্যাল ডিফারেন্স কি আছে? বুদ্ধিজম এবং বেদান্ত উভয়ই ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ শাখা, কিন্তু এর আত্মা, চূড়ান্ত সত্য এবং মুক্তির ধারণার ক্ষেত্রে অনেক মৌলিক পার্থক্য রয়েছে। আপনি বলবেন যেখানে বুদ্ধিজম আত্মাকে অনন্তা অর্থাৎ নিরাত্মাবাদ, কোনো আত্মার স্থায়িত্ব নেই, একেই ব্যাখ্যা করেছেন, সেখানে বেদান্ত কি বলছে? আত্মা আছে এবং ব্রহ্মের সঙ্গে সেটা এক। আর চূড়ান্ত সত্য আলটিমেট রিয়ালিটি কি আছে? বুদ্ধিজম যেখানে অনিত্য, ইমপারমানেন্ট, কোনো স্থায়ী ব্রহ্ম নেই, সবই অনিত্যের কথা বলেছেন, সেখানে বেদান্ত বলছে যে ব্রহ্ম চিরন্তন, এটার্নাল, এটাই আলটিমেট রিয়ালিটি। বুদ্ধিজম জগৎ সম্পর্কে বলছেন পরস্পর নির্ভরশীল, যেটা পতিত্ব সমুৎপদা বা ক্ষণিক বলা হয়, আর বেদান্ত সেখানে বলছেন জগৎ হলো মায়া, আবার সেই মায়া বা সেই জগৎকে ভিন্ন রূপেও অন্যান্য স্কুলগুলোতে বেদান্তে ভিন্নভাবে দেখানো হয়েছে। লিবারেশনের ক্ষেত্রে বুদ্ধিজম বলছে নির্বাণা, দুঃখ ও তৃষ্ণার অবসান ঘটানো, আর বেদান্ত সেখানে বলছে মোক্ষা মানে আত্মা ব্রহ্মেরকে উপলব্ধি করা। এইভাবে পথ কি আছে, যেখানে বুদ্ধিজম 8-fold পাথ, নৈতিকতা এবং ধ্যানের কথা বলছে, বেদান্ত সেখানে জ্ঞান, ভক্তি, কর্মযোগার কথা বলছে। তাহলে সুতরাং আপনি বলতে পারেন বুদ্ধিজম স্থায়ী আত্মাকে অস্বীকার করে এবং দুঃখ নিবারণে জোর দেয়, আর বেদান্ত আত্মার অস্তিত্বকে স্বীকার করে এবং চূড়ান্ত সত্য উপলব্ধির মাধ্যমে মুক্তির কথা বলে। কোশ্চেন নাম্বার 5-এ আমরা একটু প্রমাণের কাছে চলে আসছি। যদি প্রত্যক্ষ প্রমাণ যাকে বলে সবচেয়ে সরাসরি জ্ঞানের উৎস হয়, তাহলে আমরা কেন কখনো ভুল দেখি, যেমন দড়িকে সাপ মনে হয়? তাহলে কি প্রত্যক্ষের সত্য প্রমাণ বলা যায়? অর্থাৎ প্রত্যক্ষকে কি সঠিক প্রমাণ বলা যায়? উত্তরে আপনি বলবেন হ্যাঁ। প্রত্যক্ষ বা প্রত্যক্ষ যেটা প্রমাণ, সেটা সাধারণত সত্য জ্ঞানের প্রধান উৎস, কিন্তু সব প্রত্যক্ষ জ্ঞান সঠিক নয়, কিছু ক্ষেত্রে তা মিথ্যা বা ভ্রম হতে পারে। এই ভ্রম হয় ইন্দ্রিয়ের জন্য, মন বা পরিস্থিতির
ত্রুটি বিভিন্ন কারণে হতে পারে। যেখানে দোষ নেই সেই প্রত্যক্ষ হলোই সত্য প্রমাণ। বুঝলেন কি? যেখানে দোষ গুণ বিহীন সত্য রয়েছে সেটাই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। ত্রুটি মুক্ত প্রত্যক্ষ সত্য জ্ঞান দেয়, ত্রুটিযুক্ত প্রত্যক্ষ ভ্রম সৃষ্টি করে। ত্রুটিমুক্ত জ্ঞানই হলো প্রত্যক্ষ প্রমাণ। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, কেন ডিফারেন্ট স্কুলস ডিফারেন্ট প্রমাণগুলোকে অ্যাকসেপ্ট করে? বিভিন্ন স্কুলগুলো বিভিন্ন ইন্ডিয়ান ফিলোসফির যে দর্শনগুলো বিভিন্ন প্রমাণকে অ্যাকসেপ্ট করেছে, কেন? তো আপনি কি উত্তর দেবেন? ডিফারেন্ট স্কুলস ডিফারেন্ট প্রমাণগুলোকে অ্যাকসেপ্ট করে কারণ প্রতিটি দর্শন তার নিজস্ব ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, সেই অনুযায়ী জ্ঞানের উৎস নির্ধারণ করে। যেমন ন্যায় লজিককে বেশি গুরুত্ব দেয়, বুদ্ধিজীব এক্সপেরিয়েন্সকে বেশি গুরুত্ব দেয়, আবার কেউ স্ক্রিপচার যেমন মীমাংসা বেদান্ত এরা বেদকে বেশি গুরুত্ব দেয়। তাহলে প্রমাণ অ্যাকসেপ্টেন্স ডিপেন্ড করে দ্য এম অ্যান্ড মেথড অফ ইচ ফিলোসফি। প্রত্যেকটা ফিলোসফির উদ্দেশ্য এবং পদ্ধতির উপরে প্রমাণগুলো নির্ভর করছে। জ্ঞান এক হলেও তার প্রমাণের পথ দর্শন ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এভাবে আপনি বলবেন। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে, কোন প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রত্যক্ষ অর্থাৎ পারসেপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি ডাইরেক্ট এবং ইমিডিয়েট নলেজকে গুরুত্ব দেয়। এটি সব জ্ঞানের ভিত্তি, ফাউন্ডেশন অফ অল নলেজ। কারণ অন্য প্রমাণ যেমন অনুমান বা শেষ পর্যন্ত এর পারফেকশনের উপরেই নির্ভর করে। অনুমান আমরা যাই লাগাই না কেন, আমরা যতক্ষণ না পারসেপশন করতে পারছি ততক্ষণ সেটাকে কাজে লাগাতে পারছি না। তাই আপনি বলতে পারেন আদার প্রমাণ যেটা সাপোর্ট এবং এক্সটেন্ড করে নলেজ বিয়ন্ড সেন্স। সেন্সের উপরে জ্ঞানকেই সবাই সেখানে অন্তিমে কিন্তু প্রাধান্য দিয়েছে। তাই পারসেপশন বা প্রত্যক্ষ প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 8, এক্সপ্লেনেশন দ্য কনসেপ্ট অফ আত্মা ইন ইন্ডিয়ান ফিলোসফি। আত্মা বা আত্মা যাকে বলে সেটা ভারতীয় দর্শনে কি? ভারতীয় দর্শনে আত্মা বলতে মানুষের অন্তর্নিহিত প্রকৃত সত্তা বা চেতনাকে বোঝায়। বিশেষ করে বেদান্তের মতে আত্মা হলো নিত্য, চিরন্তন এবং অপরিবর্তনীয় এবং স্বপ্রকাশ চেতনা যা দেহ ও মনের অতীত। আদিগুরু শঙ্করাচার্যের মতে আত্মা ও ব্রহ্ম এক ও অভিন্ন। এটাই অদ্বৈত দর্শনের মূল কথা। তবে বৌদ্ধ দর্শনের স্থায়ী আত্মার অস্তিত্ব অস্বীকার করা হয়েছে, যেখানে অনন্তবাদ বলা হচ্ছে, যা একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। কিন্তু আত্মার প্রকৃত উপলব্ধি আত্মজ্ঞান এবং শেষ পর্যন্ত মোক্ষ লাভের পথ। তাই আপনি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারেন। কোশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে, হাউ উইল ইউ অ্যাপ্লাইড কর্মা থিওরি ইন ক্লাসরুম টিচিং? আমরা ক্লাসে কিভাবে কর্ম থিওরিকে অ্যাপ্লাই করতে পারি? কি উত্তর দেবেন? Karma theory in classroom teaching can be applied as a principle of responsibility and ethical learning. দায়িত্বতা এবং নৈতিকতা শেখানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন। আমি স্টুডেন্টদের বোঝাবো, কিভাবে বোঝাবো? এভরি অ্যাকশন হ্যাজ কনসিকুয়েন্সেস। দেয়ার এফেক্ট মানে কর্ম ডাইরেক্টলি এফেক্টস দেয়ার লার্নিং আউটকাম। This helps in developing self-discipline and accountability. ক্লাসরুমে আমি বা আপনি পজিটিভ রিইনফোর্সমেন্ট ব্যবহার করবেন, যেমন গুড অ্যাকশনস লাইক পার্টিসিপেশন, অনেস্টি, কোঅপারেশন উইল বি অ্যাপ্রিসিয়েটেড so that students learn the value of good karma. Also, I will connect it with the experimental learning. Students will reflect on their actions and outcome, which build moral awareness.
নৈতিকতা, ভ্যালু এডুকেশন এবং কর্মের গতি, ল অফ কর্ম আপনাকে বোঝানোর জন্য আপনি এক্সপেরিমেন্টাল লার্নিং ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের গুড যে অ্যাফার্মেশন সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনি বলতে পারেন কর্মা থিওরি হেল্পস ইন ক্রিয়েটিং আ রেসপন্সিবল, এথিক্যাল অ্যান্ড সেলফ মোটিভেটেড লার্নিং এনভায়রনমেন্ট। এভাবে আপনি বোঝাতে পারেন। Question number 10. In Indian philosophy, spiritual or scientific? Justify. ভারতীয় দর্শন আধ্যাত্মিক না বিজ্ঞানসম্মত? কি বলবেন? ভারতীয় ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি ইজ বোথ স্পিরিচুয়াল অ্যান্ড সায়েন্টিফিক ইন নেচার। একদিকে এটি স্পিরিচুয়াল কারণ এর মুখ্য লক্ষ্য হলো মোক্ষা, মূল লক্ষ্য লিবারেশন, আত্মজ্ঞান এবং চূড়ান্ত সত্যের উপলব্ধি, যেখানে বেদান্তের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এটি সায়েন্টিফিক কারণ বিভিন্ন দর্শনের মধ্যে ন্যায় যে লজিককে গুরুত্ব দেয়, প্রমাণকে গুরুত্ব দেয়, তার উপর ভিত্তি করে সত্য অনুসন্ধান করা হয়। তাই এখানে অবজারভেশন, ইনফারেন্স, অ্যানালিসিসের মতো সায়েন্টিফিক অ্যাপ্রোচগুলো ব্যবহার করা হয়। তাই বলা যায় ইন্ডিয়ান ফিলোসফি ইজ নট ব্লাইন্ড ফেথ but a rational and experimental inquiry into truth. So, thus it is a unique synthesis of spirituality and scientific reason. এভাবে আপনি সকল প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনারা যদি কন্টিনিউশন থাকেন তাহলে আমরা এভাবে প্রতিদিন 10টা 12টা করে প্রশ্ন আলোচনা করতে পারি এডুকেশনের উপর। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।